রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। সিলেটে এক জনসভায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি। তার এমন মন্তব্যের জবাবে জামায়াতের রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত আদৌ একটি গণতান্ত্রিক দল কিনা তা তাদের দলের আমিরেরই বিবেচনা করা উচিত। জামায়াত আমির ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন। জামায়াতের গঠনতন্ত্র, রাজনৈতিক আদর্শ এবং দলীয় কর্মকাণ্ড গণতান্ত্রিক নাকি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, বাংলাদেশের রাজনীতিতে সেই প্রশ্ন দীর্ঘদিনের। জামায়াত কতটা গণতান্ত্রিক রাজনৈতিক দল? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা কতটা হয়? উন্নত বিশ্বের গণতন্ত্রের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র কোথায় দাঁড়ায়? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য। শুরুটা করতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাকে দিয়ে। গণতন্ত্রের যে বক্তব্যগুলো নিয়ে আসলে কথা বলছিলাম, যেটি নিয়ে আলোচনা যেটি বলেন না কেন, সেটিতে আসার আগে একটু জানতে চাই, পৃথিবীতে যত রকম রাষ্ট্র ব্যবস্থা আছে, গঠনতন্ত্র কিংবা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র ইত্যাদি, এর মধ্যে গণতন্ত্রকেই আসলে শ্রেষ্ঠ জ্ঞান করা হয়। সেই গণতন্ত্রে যদি আমরা বলি, আমাদের এই মুহূর্তে অবস্থান কোথায় যদি উন্নত বিশ্বগুলোর সাথেও আমরা চিন্তা করি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আমাদের বাংলাদেশ আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলি, কিন্তু গণতান্ত্রিক মানদণ্ডে আমাদের দেশটা কিন্তু অনেক পিছিয়ে আছে। বিশেষ করে যারাই যখন ক্ষমতায় যান তারা গণতন্ত্রকে একভাবে সংজ্ঞায়িত করেন, আর বিরোধী দলে যখন যারাই থাকেন তারা তখন গণতন্ত্রকে আরেকভাবে সংজ্ঞায়িত করে থাকেন। সরকারি দল মনে করে যে সকল গণতান্ত্রিক অধিকার আমরা সবাইকে দিচ্ছি, আর বিরোধী দল মনে করে যে না, আমরা আসলে গণতান্ত্রিক অধিকার কোথাও পাচ্ছি না। বাংলাদেশের 90 সালের পর থেকে যখন থেকে গণতান্ত্রিক আমরা সরকার ব্যবস্থা পেয়েছি, এরকম দোষারোপের রাজনীতি কিন্তু আমরা খেয়াল করেছি, এবং সকল সরকার নিজেদেরকে খুবই শতভাগ গণতান্ত্রিক মনে করে আমরা সবই ঠিক করেছি, কিন্তু তাদের কার্যক্রম বিশ্লেষণ করলে মনে হয় আসলে তারা কতটুকু গণতান্ত্রিক পন্থা অবলম্বন করছেন। দেখুন, আপনি যে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব জামায়াত ইসলামের আমিরের বক্তব্যকে সামনে রেখে, জামায়াতের আমির বলেছেন যে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে। উনি কিন্তু বলছে মানে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। কারণ আমরা খেয়াল করলাম আমাদের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে আলোচনা উঠেছে এবং ঐক্যমত্য কমিশনে সবাই যেভাবে আলাপ আলোচনা করে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছিলাম, আমরা যখন খেয়াল করলাম যে বিএনপি এবং তার সমমনা দলগুলো তারা সেই রাষ্ট্রীয় সংস্কারের থেকে তারা ভিন্ন দিকে হাঁটা শুরু করেছে, এখানে কিন্তু ফ্যাসিবাদী হওয়ার প্রশ্ন। যদি আপনি রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করতে না পারেন তাহলে যে কোনো সরকারি ফ্যাসিবাদ হতে সময় লাগে না। দেখুন, আওয়ামী লীগ কি একদিনে ফ্যাসিবাদ হয়েছে? আওয়ামী লীগ ধীরে ধীরে তারা ফ্যাসিবাদ হয়েছে, তারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারা সব দলীয়করণ করেছে। এখন যে উনি আমরা যে বলেছি
এই কথাটা জামায়াত ইসলামীর আমির কেন বলেছেন, যুক্তিটা কি? প্রথম হচ্ছে যে আমরা এখনও যেই সংস্কার নিয়ে আমাদের সবারই দীর্ঘ সময় প্রত্যাশা, এবং যেই বিএনপি তার 2023 সালে তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছিল 31 দফা, 25 ডিসেম্বর 2023 সালে এই বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব বলেছেন। এটি এখনও বিএনপির কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ আপনি খুঁজে পাবেন। তারা যখন এখন বলেন যে না আমরা কখনো বলি না সংস্কারের কথা, আমরা সংশোধনের কথা বলেছি, এই যে আপনি একটা বলা কথা আপনি অস্বীকার করছেন, এখন ক্ষমতা আসার পরে আপনি সংস্কারকে ভুলে যাচ্ছেন, এটি এক ধরনের ফ্যাসিবাদের দিকে হাঁটা। দ্বিতীয়, আপনি খেয়াল করবেন যে এই সরকার আসার পরে যেই গণতন্ত্রের জন্য 17 বছর সবাই লড়াই করেছি আমরা, তারা কী করলে এসেই তারা তাদের যে নির্বাচনী ইশতেহার বলেন, তাদের যে সংস্কার প্রস্তাবনা বলেন, যে কখনো তারা যেগুলো জনগণের প্রতিনিধিত্ব করেন তারা সেখানে কখনো তারা দলীয় ব্যক্তি বসাবেন না। তো আমরা দেখলাম কি যে রিসেন্ট অনেকগুলো প্রতিষ্ঠানে বিভিন্ন দলের তাদের যে দলের যুবদল বিএনপির তারা বসেছেন তাদেরকে, আর লোকসংখ্যা পাওয়া যায় না। আপনার সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, তো সব যদি আপনি দলীয় লোক বসিয়ে থাকেন তাহলে এখানে গণতন্ত্র আসলে লঙ্ঘন করেছে কারা, এই প্রশ্ন ওনার কাছে আমাদের জিজ্ঞাসা। দ্বিতীয় হচ্ছে একটা দেশের মানুষ গণভোটে ভোট দিয়েছে। আমি তো মনে করি জামাত ইসলামের আমির যেটি বলেছেন যৌক্তিক, এবং বিএনপির মহাসচিব জামাত ইসলামী গণতান্ত্রিক শক্তি না, উনি একটা প্রমাণও দেখাতে পারবেন না, আমরা হাজারও দেখাতে পারবো। আমি তো ওনাকে বলি একটু শেষ করে দেখেন যে বিএনপির মহাসচিব কীভাবে ইলেক্ট বলুন তো, একটা দলের 7 বছর উনি মহাসচিব, উনি ভোটে হয়েছেন। যদি আমি আরেকটু কোশ্চেন করি, যেই দলের চেয়ারম্যান নির্বাচনে কোনো ভোট হয় না, 7-8 জন বসে চেয়ারম্যান বানিয়ে দেন, সেই দল যখন আরেকজনকে ফ্যাসিবাদী বলে, ওনার আয়না চেহারা দেখতে মন চায় না ওনাদের? যে আমি তো কোনো ভোটে হই নাই, কোনো কাউন্সিল নাই, কোনো কোথাও কোনো ইলেকশন হচ্ছে না, সব অফিস থেকে ডিক্লেয়ার দিয়ে কমিটি ঘোষণা করে দিচ্ছে। তো যেখানে গণতন্ত্রের নামমাত্র নাই, তারা যখন জামাত ইসলামের মতো একটা গণতান্ত্রিক শক্তি, তারা সব ইলেকশন করে, তাদের সব লেভেলে মানে গঠনতান্ত্রিক প্রক্রিয়া চলছে, জামাত সব ইলেকশনে অংশগ্রহণ করেছে, সেখানে আমাদেরকে অগণতান্ত্রিক কিংবা ভিন্ন শক্তি বলা, এটি আসলে একটা স্ববিরোধী কথা। বিএনপি নিজেদেরকে গণতন্ত্র শিখুক, তাও আরেকজন তারা বলার সুযোগ সেখানে পাক, এটা আমরা প্রত্যাশা করি। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, যেমনটা আপনি বলছিলেন যে আওয়ামী লীগও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফ্যাসিবাদ হয়ে উঠেছে, তেমনটা আপনি উল্লেখ করেছেন, এবং এর আগেও জামায়াতের নেতাকর্মীরা বিএনপিকে ফ্যাসিবাদ বলেছে, এনসিপি থেকেও এমনটা অভিযোগ এসেছে। গত 5 মাসে যদি আমরা চিন্তা করি, সরকার গঠনের 5 মাসে এমন কি অগণতান্ত্রিক কাজ করেছে যার জন্য আসলে বিএনপিকে ফ্যাসিবাদ বলা যায়? সুনির্দিষ্ট করে যদি আমাকে দুটো কাজের কথা বলেন 5 মাসের হিসাবে। প্রথম হচ্ছে রাষ্ট্রীয় যত যদি বলি আপনাকে, প্রথম হচ্ছে তারা সিটি কর্পোরেশন তারা প্রশাসন নিয়োগ দিয়েছেন, দলীয় প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান দলীয় প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পদ হোল্ডারই তাদের নেতা তাদের সঙ্গে বসিয়েছেন, এবং যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান তারা সেখানে করেছেন। নেক্সট হচ্ছে তারা মানুষের যে সংস্কারের যে প্রস্তাবনাটা গণভোটের ভিত্তিতে, তারা যখন গণভোটকে অস্বীকার করা শুরু করেছেন, এটি কিন্তু তাদের ফ্যাসিবাদী পথে হাঁটার সবচেয়ে বড় এক্সাম্পল। এর থেকে বড় এক্সাম্পল আর কখনো দেওয়ার প্রয়োজন হয় না। আমরা ইলেকশন বলছি, যেমন আজকে প্রায় 5 মাস হয়ে গেল, তারা এখনও বলছে না সুনির্দিষ্ট করে যে লোকাল ইলেকশন কখন হবে, সেখানে জানুয়ারিতে হবে, না হলে পরে হবে। মানে এটা তামাশা মতো হয়ে গেছে। জনগণ যেখানে সেবা পাচ্ছে না, যেখানে জনগণ সেবা থেকে বঞ্চিত, সে জায়গায় আপনি আপনার মতো করে দল গুছিয়ে বলবেন। আবার যিনি দেখলেন মানে যিনি আবার সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি আবার ইলেকশন করতে চাচ্ছেন। এই যে নানাবিধ অনিয়ম সরকার লক্ষ্য করছি আমরা। মোদ্দা কথা হচ্ছে সরকার সব জায়গায় দলীয় লোকদেরকে বসাচ্ছেন, এবং একচেটিয়া যেখানে সবার আগে বলেছেন সবার আগে বাংলাদেশ, মানে সবাইকে নিয়ে আপনি সবাইকে নিয়ে আসবেন। আমরা দেখলাম বিগত 5 মাসে কোনো 1% জায়গাতেও কিন্তু সবার আগে বাংলাদেশের দৃষ্টান্ত বিএনপি দেখাতে পারে নাই। আপনার ক্রিকেট বোর্ড বলে না, যাই বলে সবই তাদের একচেটিয়া নিজেরা নিয়ন্ত্রণ করছেন সেখানে। জি দর্শক, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম গণতান্ত্রিক দল নিয়ে, অর্থাৎ আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য রেখেছেন, জামায়াতের রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্র নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গ তুলে আমরা আলোচনা করছিলাম। যদি সেই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসি, বিএনপি মহাসচিব বলেছেন যে
বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল এবং বলেছেন যে জামায়াতের রাজনৈতিক বা গণতন্ত্র প্রসঙ্গ যদি আনি, গণতান্ত্রিক দল নিয়ে তার সংশয় রয়েছে। শুরুতেই জানতে চাই আপনারা কেন, ব্যাখ্যাটা আসলে জানতে চাই, আপনারাই বা কেন উদারপন্থী রাজনৈতিক বা গণতান্ত্রিক দল, আর জামায়াতই বা কেন অগণতান্ত্রিক দল? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, বিএনপি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, এটা তো সত্যি। বিএনপি তো অনেক রকম দেখবেন যে আমাদের নেতা কর্মী যারা আছেন অতীতে তাদের অনেকেরই কোনো ভিন্ন রকম আপনার মতাদর্শ থাকতে পারে, কিন্তু পরবর্তীতে একটা প্ল্যাটফর্মে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের যেই 7ই নভেম্বরের একটা অসম্ভব যেই সন্ধিক্ষণ ছিল ঐতিহাসিক, তার পরবর্তীতে যখন সরকার গঠন করেছিলেন তখন আপনারা দেখেছেন যে এমন কেউ নেই যে সেই পার্লামেন্টে অংশগ্রহণ করেননি। বাকশাল একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার যখন সব দলকে নিষিদ্ধ করে দিল, একটা দল, সব পত্রিকা নিষিদ্ধ, 4টা পত্রিকা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আজকে যে আধুনিক বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার গণতান্ত্রিক একটা দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখান থেকেই পরবর্তীতে 1981 সনের সেই মর্মান্তিক মৃত্যু, শহীদ হন এবং তার পরবর্তীতে আমাদের দেশনেত্রী যখন বিএনপির হাল ধরলেন তখন থেকেও এই একই ক্যারেক্টারিস্টিক একটা উদার গণতান্ত্রিক দল বিএনপি, সেইভাবেই আমাদের যেই পথ চলা এবং আজকে এত দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে আমরা যখন এসেছি, আজকে যিনি আমাদের দেশটাকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে দীর্ঘ সময় উনি নির্বাসনে ছিলেন। 1/11 যেই একটা অসম্ভব নির্মম নির্যাতন এই পরিবারের উপর হয়েছিল, ছোট ভাই আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন এবং আমাদের দেশনেত্রীও আজকে নেই। সেই অবস্থায় 1/11 সেই অসম্ভব সময়গুলোর পরবর্তীতে এই সময়ে দেশে আসা এবং এখনও উনি যখন নেতৃত্ব দিচ্ছেন, আপনারা দেখছেন যে একটা দীর্ঘ ফ্যাসিবাদের পরে গণতন্ত্রের যে মহাসড়ক, সেখানে যখন একটা নির্বাচনের মাধ্যমে আমরা উঠেছি, তখন এটাকে বিএনপিকে বাংলাদেশের সবাই এবং বাইরেও যারা আছেন একটা উদার গণতান্ত্রিক দল হিসেবেই জানে। এবং তার পাশাপাশি জামাত অতীতে আপনার যে কয়টা নির্বাচন করেছিল, 13টা নির্বাচনের মধ্যে অনেকগুলোই আমি ধরে নিচ্ছি 4টা তো হয়নি মানে ওই যে ডামি নির্বাচন, রাতের ভোটের, কিংবা 154 জন বিনা ভোটের এমপি এবং 2008-এও প্রণব মুখার্জি বাবুর যে বই আছে, সব কিছু মিলিয়ে 4টা টার্ম নির্বাচন হয়নি। জামাত 4 থেকে 8% ভোট পেয়েছিল ওই 13টা নির্বাচন আমি যদি ধরি, এক্সেপ্ট 91-এ জামাত 12%-এর একটু উপরে ভোট পেয়েছিল। এবং এইবার যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আপনারা দেখলেন তারা তো আগে আওয়ামী লীগের সময় তো তাদেরকে দেখাই যায়নি, আমাদের জোটসঙ্গী ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছিল, কিন্তু তারপরে এইবার দেখা গেল অন্তর্বর্তী সরকার যেটা গঠন হলো তার অন্যতম মানে একটা প্রধান একদম বৃহৎ সুবিধাভোগী বলতে যা বোঝায় সেটা ছিল জামাত। এবং সেই কারণেই এবং তাদের সাথে যারা অন্যান্য যেই দলগুলো তারা জোট বেঁধেছে, তারা এমন একটা অবস্থা তৈরি করেছিল 18 মাস এই দীর্ঘ সময়ে তারা করলো কি, আপনার নির্বাচনটা হবে কি হবে না সেই ধোঁয়াশাটা খুব ভালোভাবে জনগণের মধ্যে আপনার ছড়িয়ে দিতে পেরেছিল। যেহেতু গণতান্ত্রিক প্রসঙ্গ বা গণতন্ত্র নিয়ে প্রশ্নটা উঠেছে, সেক্ষেত্রে এই যে জামায়াতের গণতন্ত্র আছে কিনা বা গণতান্ত্রিক দল কিনা সেটি নিয়ে যে সংশয় প্রকাশ করা হয়েছে, তাদের গঠনতন্ত্র, নেতৃত্ব, নির্বাচন কিংবা রাজনৈতিক আদর্শ কি এমন কিছু রয়েছে যা আসলে গণতন্ত্রের যে মৌলিক চর্চা আমরা বলি সেটির সাথে সাংঘর্ষিক? কি বলবেন, দুটি যদি আপনি দেখেন, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক দল আর জামাতের জন্ম কিংবা জামাতের মওদুদি, মৌলানা মওদুদি সাহেব, হ্যাঁ, জামাতের যেই জন্ম, জামাতে ইসলাম হিন্দ, জামাতে ইসলাম পাকিস্তান, জামাতে ইসলাম আপনার মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলোতে আছে, এখন জামাতে ইসলাম বললেও
এটা তো সেই ইসলাম নয়, কারণ মৌলানা মওদুদী সাহেবের হাতে তৈরি তারা আপনার 1940s আমরা যদি যাই সেখানেও তাদের যেই রোল, এবং পরবর্তীতে আমরা যখন মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের জন্ম, সেখানেও তাদের যেই বিরোধিতা ছিল, সেখানে তাদের ওই চরিত্র, ওই চারিত্রিক বৈশিষ্ট্যের একটা দলকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধের মতো অপরাধ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির সাথে যারা জড়িয়ে আছে তাদের গণতান্ত্রিক চরিত্র না, তাদেরকে গণতান্ত্রিক রাজনৈতিক দল, এটা এইভাবে বলা আসলে কখনোই আমি মনে করি না যে সম্ভব। এইবার আপনি দেখবেন এই নির্বাচনে তারা তাদের জীবনের সবচাইতে ভালো রেজাল্ট করেছে। এইবার 77টা তারা যেই আসন পেয়েছে, ও জীবনে মানে অতীতে কোনো দিন বাংলাদেশ মানে স্বাধীন হওয়ার পর থেকে সেটা হয়নি। তারপরও তাদের কথাবার্তা শুনলে কিংবা আচার আচরণ, বটবাহিনী দিয়ে তাদের লোকজন বসিয়ে তারা তো সোশ্যাল মিডিয়াতে সরকার গঠন করে ফেলেছিল। আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি। কাজেই তাদের চরিত্র আর একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক ক্যারেক্টারিস্টিক বলতে আমরা যা বুঝাই সেটা আকাশ আর পাতাল তফাৎ। জি, এস.এম. সাইফ মুস্তাফিজ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আপনার মতামত কি বলে? বাংলাদেশে বিএনপি এবং জামায়াত দুই দলই কি প্রকৃত অর্থে গণতান্ত্রিক দল, নাকি দুটোই কেবল এই যে নির্বাচনের সময় বা নির্বাচনী গণতন্ত্রের কথা বলে কিন্তু দলীয় কাঠামোয় আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র চর্চা করে না? আমি বলবো একমাত্র গণতান্ত্রিক দল এনসিপি। এটা মজা করছি, দেখেন আমরা প্রায় 20 মিনিট ধরে আলাপ করছি কে কতটা গণতান্ত্রিক, কে কতটা গণতান্ত্রিক না, এবং বাংলাদেশের মূল সমস্যাগুলোর যে আলোচনাগুলো করা দরকার সেখানে আমরা একে অপরকে দোষারোপই করে যাচ্ছি। কে কি করেছে এই আলোচনাটা, মানে কে কতটুকু গণতান্ত্রিক, সেটার থেকে আমার মনে হয় যে অ্যাজ এ বিরোধী দল হিসেবে এনসিপি, বাংলাদেশ জামাতে ইসলামী কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে এটা নিয়ে সরকারি দলের সমালোচনা হতে পারে, তারা কথাবার্তা বলতে পারে। আবার আমাদের জায়গা থেকে, আমরা বিএনপির জায়গা থেকে তারা সরকার দল হিসেবে কি কি ভুল ত্রুটি করছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমার মনে হয় এই আলোচনাটা আমি যেতে চাই না যে কে কতটুকু গণতান্ত্রিক। রাদার আমি আসলে বলতে চাই যে মানে বিএনপি যে আস্তে আস্তে আসলে ফ্যাসিবাদ কাঠামোর প্রত্যেকটা মানে অর্গানকে আস্তে আস্তে আবার সক্রিয় করছে এবং আস্তে আস্তে যে সেই পথে হাঁটছে সেটা আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আমি যদি একজনের নাম বলি, মোহাম্মদ শামসুল আলম, আপা আমার মনে ভালো করে চিনবেন, তিনি বিএনপি সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন কালকের আগ পর্যন্ত, পরশু দিনের আগ পর্যন্ত। এখন তিনি এখন তিনি সচিবালয়ে দলীয় ব্যক্তি হিসেবে মানে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিভিত্তিকভাবে তিনি নিয়োগকৃত হয়েছেন। এখন দেখেন, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সামনের দিনের সকল নির্বাচনে কিন্তু ইসি সচিবালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেখানে আপনি এরকম একজন দলীয়, যে কয়েকদিন আগেও আপনার দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন, একটা রাজনৈতিক পোস্ট হোল্ড করেছেন, তো সেই ব্যক্তিকে আপনি কিভাবে এই নিয়োগটা দিলেন? আমার সমালোচক এর আগে বলেছেন যে কিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। সেই আলাপটা তো অনেক করা হয়েছে, বিসিবি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেরকম প্রশাসক নিয়োগ করা হয়েছে। আবার তাদের নিজেদেরই ইন্টারেস্ট আছে যে তারা মেয়র হতে চায়, নিজেরাই আবার ওই কি বলে সরকারের টাকা দিয়ে, সেই খাতের টাকা দিয়ে তারা আবার পোস্টারিংগুলো করছে যে তাদের নিজের মনোবাসনা, আকাঙ্ক্ষা দেখাচ্ছে। তো সেই জায়গায় আপনি বিএনপিকে কিভাবে এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে পারেন? বা বিএনপির মানে আমার যারা আছেন, বন্ধুরা যারা আছেন, যারা বিজ্ঞ সমালোচকরা যারা আছেন, তারা কিভাবে আসলে এই দাবিটা করে? মানে যখন তারা নিজেরা ইসির মতো এরকম জায়গায় নিজেদের দলীয় লোককে বসিয়ে দিচ্ছেন এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বিএনপি কিভাবে প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করবে, তা তো এই একটা নিয়োগেই তো আপনি বুঝে যাওয়ার কথা। এবং প্রত্যেকটা সেক্টর যদি আপনি খেয়াল করেন, প্রতিটা জায়গায় এরকমই হচ্ছে। মানে তারা বলতে পারে যে আমরা 17 বছর ধরে অনেক বঞ্চিত ছিলাম, আমাদেরকে অনেক জায়গা থেকে নিগৃহীত করা হচ্ছে। এটা হচ্ছে যে আপনি মেধার ভিত্তিতে দেন। মানে আমি তো বলছি না যে আপনার এখানে জামাতের কোনো লোককে দেন বা এনসিপির লোককে দেন। আমি এখানে বিশ্বাস করি যে বাংলাদেশে এরকম অনেক মানে দলীয় বা দলের বাইরে এরকম অনেক লোক আছে যারা যোগ্যতার ভিত্তিতে এই জায়গাগুলোতে সার্ভ করতে পারে। অথবা
হ্যাঁ ঠিক আছে, আমি ধরেন ধানের শীষে ভোট দেই বা আমি হয়তো বা শাপলাকলি বা দাঁড়িপাল্লাতে ভোট দেই, কিন্তু একদম দলীয়ভাবে যেই মানুষগুলো আজ্ঞাবহভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদেরকে আমরা দেখছি সব জায়গায় প্রাইস পোস্টিংগুলো করা হচ্ছে। যারা যারা নির্বাচনে হেরেছে তাদেরকেই আমরা দেখছি যে এলাকার প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এইটা তো বাংলাদেশের মানুষ বিএনপি থেকে না আমাদের কারো থেকে এটা এক্সপেক্ট করেনি যে এই সময় এসে আবার আমরা নতুন করে সেই ফ্যাসিবাদ কাঠামোটাকে আবার আমরা প্রোঅ্যাক্টিভলি আবার আমরা সবার সামনে নিয়ে আসবো। জি, আমরা একটি বিরতি নিব। তার আগে ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে আসতে চাই। আসলে যেরকম এসএম সাইফ মুস্তাফিজ বলেছেন, এই যে যেহেতু সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেটি নিয়ে যদি প্রশ্ন করে যে ইসিতে নিজেদের দলীয় লোক বসানো নিয়ে এই প্রশ্ন ঘিরে আপনার কাছে আপনার উত্তর শুনবো। তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত কঠিন কথা সহজের আজকের আয়োজনে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। বিরতির আগে এসএম সাইফ মুস্তাফিজ বলছিলেন ইসিতে নিজেদের দলীয় লোক বসানো কিংবা সামনে স্থানীয় সরকার নির্বাচন, এটিও তো আসলে ফ্যাসিবাদের পথে হাঁটার একটি উদাহরণ হতে পারে। সেই ক্ষেত্রে জামায়াতের অভিযোগ যেমনটা ছিল জামায়াতের পক্ষ থেকেও, যে ক্ষমতায় এসে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী অবস্থান থেকে সরে গেছে, বিচার ও সংস্কারের প্রশ্নে আওয়ামী লীগের মতো আচরণ করছে। এই বক্তব্য ঘিরে আপনার মতামত কি? সত্যি কি বিএনপি তার কর্মকৌশলে সত্যি কোনো পরিবর্তন এনেছে কিনা, কি বলবেন? পরিবর্তন তো সব জায়গায় দেখা যাচ্ছে, একেবারে টপ ডাউন, ওপর থেকেই তো দেখা যাচ্ছে পরিবর্তন। পরিবর্তন কাকে বলে, পরিবর্তন কয় রকম, আর পরিবর্তন কি কি, সেটা তো আমি মনে করি বিএনপি এই 5 মাসে জীবনে যেটা কোনো দিন হয়নি। কোনো সরকার প্রধান উনি যেইভাবে আপনার ট্রাফিক লাইট মানা বলেন কিংবা 150 টাকার খাওয়া বলেন, মিত ব্যয়িতা বলেন, ওনার কৃচ্ছতা সাধন বলেন, মন্ত্রীদের প্রোটোকল প্রত্যাহার বলেন, এই সমস্ত কিছুই কি পরিবর্তনের ছোঁয়া না? এখন একটা দুটো কথা দেখেন, খালি ওই সমালোচনার জন্য সমালোচনা করলে হবে না। এনসিপি একটা 24-এ গণ অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত একটা দল, অত্যন্ত নবীন। এই দল তারা জামাতের সাথে জোট বেঁধে তারা তরুণদের ভোট পেয়েছে কিনা, আই ডাউট ইট। এবং তার পরবর্তীতে তারা সরকার গঠনের আগেই তো ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা, তার সাথে তো আমেরিকা গেলেন, হিল্লি দিল্লি ঘুরলেন, নিউ ইয়র্কে গেলেন, জাতিসংঘে চলে গেলেন, এবং ওনাদেরই তো আপনার ওই উপদেষ্টা ওখানেও ছিল। তো এখন পরবর্তীতে তারা যখন নির্বাচন করেছে, এখন তাদের রাজনৈতিক আদর্শ কি, তাদের কি রাজনৈতিক আদর্শ, সেটা তো বাংলাদেশের মানুষ আজকে জানতে চাইবে। কারণ তারা যখন জামাতের সাথে আপনার জোট বেঁধেছে, এখন দলটির একটা স্লোগান ছিল কি, বাংলাদেশ পন্থা। হ্যাঁ, তো বাংলাদেশ পন্থা যদি হয়, তো সেখানে আপনার সংবিধান নিয়ে যে একটা অহেতুক বাহাস তারা তৈরি করছে, যে সংবিধান সংস্কার অতীতে আইনজীবী হিসেবে বলি 17 বার হয়েছে। এখন তারা কি বলছে, সংবিধান সংস্কার হবে। আপনারা তো ভাই সংবিধানটা স্থগিত করেন নাই এই গণ অভ্যুত্থানে, আপনারা তো কোনো বিপ্লবী সরকার গঠন করেন নাই এই গণ অভ্যুত্থানে। তাহলে আজকে নির্বাচনের পূর্ববর্তী সময় কি সংস্কার প্রশ্নে আপনারা ঐক্যমত হয়েছিলেন কিনা? সংশোধন প্রশ্নে আমরা আমাদের যে সংস্কার ঐক্যমত, প্রশ্নে। শুনেন, সংবিধান সংশোধন হয়, আমি যেটা বলেছি 17 বার এর আগে সংবিধান যখন একটা বই থাকে, সেটার পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, এটাকে কি বলে, সংশোধন। আর যদি আমূল নতুন করে আমরা রচনা করতে যেতাম, এটাকে সম্পূর্ণভাবে আমরা বাতিল করে দিতাম, ফেলে দিতাম, কিন্তু ভাই সেগুলোর একটাও তো এখানে হয়নি। আর বিএনপি 17 বছর পর একটা বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে বাংলাদেশের জনগণ যেই ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে, সেখানে আপনার তারা যেমন একটা জুলাই সনদ নিয়ে একটা বাহাস তৈরি করার চেষ্টা করছে, এটার পেছনে তাদের কি উদ্দেশ্য, এটার পেছনে তাদের কি বিধেয়, তারা ভুলে গেলে তো হবে না যে বিরোধী দল ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। বিরোধী দল তো সরকারের অংশ। এখন বিরোধী দল একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, যেটাকে আমরা চিরদিন ওয়েলকাম করি। সংসদে দাঁড়িয়ে ওনারা যেরকম কথাবার্তা
বলছেন, আমরা তো সেটাকে ভীষণভাবে ওয়েলকাম করছি যে আপনারা আরও বলেন, কিন্তু তার মানে মিস ইন্টারপ্রিটেশন করবেন, তার মানে আপনার মন গড়া মন মতন একটা কথা বলে চাপিয়ে দিবেন, এটা ভাই হয় না। এটা হয় না দেখেই এখন তারা আপনার 5 মাসের একটা সরকার, একটা প্রিম্যাচিউর এই যে একটা টাইম, এর মধ্যে তারা আর কিছু না পেয়ে এখন মাঠ গরম করার অনেক রকম কথাবার্তা বলছে। আমরা কিন্তু বাইরে রাজপথে চলে যাব। রাজপথে আপনি কখন যাবেন? আরে বিএনপিকে রাজপথের ভয় দেখিয়ে লাভ আছে নাকি? আমরা তো 17 বছর রাজপথে বিএনপির নামে আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকি নাই। বিএনপির নামে একেবারে স্বনামে সেলফ আইডেন্টিটিতে, মানে আমাদের আবার আইডেন্টিটি ক্রাইসিসও হয় নাই অনেকের মতন। তো আমরা দাঁড়িয়ে আমাদের হাজারের ওপর নেতাকর্মী গুম, হাজার হাজার নেতাকর্মী খুন, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন, আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, 50 লক্ষের উপরে আমরা নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। খালি বিএনপির এইটাই দেখলেন যে কে গেছে, আর ওই 17 বছরের যে স্ট্রাগল, 17 বছর ভাই আপনাদের কে দেখেছিল রাস্তায়? কারা ছিল রাজপথে? ওই দানবকে মোকাবেলা করে, রাষ্ট্র যখন দানবের মতো আচরণ করে, দানবকে মোকাবেলা করে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম আমরা। শুধু একটা 28 অক্টোবর না, যে শত শত খালি সাউন্ড গ্রেনেড তারা ফুটিয়েছিল, বুকের মধ্যে গুলি করেছিল, আমার ভাইদের পায়ের মধ্যে গুলি করেছে, নিকাপিং বলে যে, পায়ের মধ্যে বন্দুক ঠেকিয়ে। ভাই তখন আপনারা কোথায় ছিলেন? আজকে বিরোধী দল হলে ভালো, বিরোধী দলের মতন আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। অবশ্যই করবেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে আমার একটা মত, আপনার ভিন্ন মত, আপনার মতকে আমি সম্মান করি। দ্যাট ইজ হোয়াট অল অ্যাবাউট ডেমোক্রেসি ইজ। কাজেই এখন যদি আপনারা আমাদেরকে 5 মাসের একটা সরকারকে রাজপথের ভয় দেখান, লাভ হবে না। জনগণ আপনাদের সাথে যাবে, আমার অসম্ভব রকমের সন্দেহ আছে। জনগণ জানে যে এই সরকার কি করছে, জনগণ নিজের চোখে দেখছে। অতীতে জীবনে যা হয়নি আজকে সেটা করছেন স্বয়ং সরকার প্রধান। কাজেই ওই যে মনে মনে মন কলা খেতে পারেন, বাস্তবে হবে না, বাস্তবে হবে না এগুলো। জি, এস এম আমি স্যার। একটু বলতে চাই। হ্যাঁ, জি, আপনার কাছে আসছিলাম। তো আপা যেটা বললেন যে আপাদের যে নেতাদের কথা বললেন, আমরা আসলে টিভিতে বসে অনেক সময় দেখতাম যে আপনাদের এই পার্টি অফিসের সামনে পল্টনে একটা ককটেল ফুটালে, অথবা জুলাইতেই আপনাদের এখন সামনের সারির ছিলেন না না আপনি? না না আপনি আপনার কথার সময় কোনো কথা বলেন। আচ্ছা বলেন। আমি একটু বলে নেই। তো একটা ককটেল ফুটলেই এটা দৌড়ায় পালাইতো। আপনার এই যে এখন অনেক মন্ত্রী মিনিস্টার যারা আছেন তাদেরকেও আমরা দেখছি যে জুলাইয়ের যে ক্লিপ আছে, আমি আপনাকে লিঙ্কও দিব, তারা একটা সাউন্ডে পালা যায়। আর আমাদেরকে নিয়ে যে আপনি ক্রিটিসাইজ করছেন, এই তরুণ ছাত্র জনতারাই বুক পেতে গুলি খেয়ে তারা এই জুলাই সেটাকে আমরা অস্বীকার করি না। এখন দেখেন আপনারা আমার সাথে একটা এইজের গ্যাপ আছে, একটা জেনারেশনাল গ্যাপ আছে, এবং আমি খুব স্পেসিফিক্যালি একটা পয়েন্ট এখানে উল্লেখ করেছি যে মোহাম্মদ শামসুল আলম যে হচ্ছে যে বিএনপির একজন দলীয় লোক, যাকে ইসি সচিবালয়ে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। পয়েন্ট ছিল এটা। কিন্তু আপনাকে যেই উপস্থাপক আছেন তাকে আপনাকে প্রশ্ন করেছে এটা, আপনি বললেন যে এনসিপি একটা নতুন দল, এর কোনো আইডিওলজি নাই, ইউনূসের সাথে বিদেশ ভ্রমণ করছে, এই সংবিধান নিয়ে কপচাচ্ছে। আপনাদের যে দলীয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছে, উনি সংবিধানকে বাতিল করার কথা অনেকবার বলেছে, এটা অন রেকর্ড অনেকবার আছে। আপনি মেইন পয়েন্টটা যেখানে আমরা বললাম যে আমাদের মূল প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করা দরকার। আমি তো আপনার র্যান্ডম কোনো সমালোচনা করিনি যে আপনার অভ্যুত্থানের সময় কি ভূমিকা ছিল, আপনি কোথায় পলাই ছিলেন বা কি ছিলেন, এরকম তো আলোচনা আসেনি। স্পেসিফিক্যালি আপনারা স্বৈরতান্ত্রিক জায়গা থেকে কিরকম কোন দিকে যাচ্ছেন এই পয়েন্টে কথা বলেছি। এটার উত্তর তো আপনার কাছে আমরা পাইলামই না। আপনি বলতেছেন যে তারেক রহমান ডাউন টু আর্থ। আমি তারেক রহমান রাস্তা দিয়ে হেঁটে পার হচ্ছে, উনি 150 টাকায় কি খাচ্ছে, এটা দিয়ে তো আমার পেট ভরবে না। আপনি আমার সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি এটা পরিবর্তন না। সরি টু সে, শেখ হাসিনা নাথিং, এই শেখ হাসিনা এরকম স্টানবাজি আরো বেটার করতো। আমি যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমান সাহেব রাস্তা পার হওয়া, এই 150 টাকা দামের খাওয়া,
এটা খেলে আমার কৃষকের পেটে ভাত জুটবে না। আপনারা আপনি সাংবাদিক সাংবিধানিক আমরা না। প্রতিষ্ঠানগুলোকে আপনারা দখল করে রাখছেন, আপনারা দুদকে আবার চুপ্পুর মতো লোক বসাবেন, আপনারা ইসিতে আবার নিজেদের লোক নিয়োগ দিচ্ছেন। সেই জায়গাগুলো হচ্ছে যে আপনাদের কিছু পরিবর্তন করতে হবে না, কিন্তু তারেক রহমান এই যে রাস্তা পার হয়ে যাচ্ছে, সে 150 টাকার খাওয়ার খাচ্ছে, এটা হচ্ছে আপনাদের কাছে পরিবর্তন। এই জেনারেশনাল গ্যাপ জায়গা থেকে 17 বছর ধরে আপনারা রাজপথে একটা আন্দোলন সফল করতে পারেননি। আপনাদের মহাসচিব প্রত্যেকবার বারবার বলতো যে ঈদের পরে দেখা যাবে। আমরাও আশা করতাম যে ঈদের পরে বিএনপি কবে রাজপথে আন্দোলন সফল করবে সেটা আমরা দেখি নাই। 24-এর পরে এই জানুয়ারি পর্যন্ত আপনাদের দেখছি যে ইউএস এর স্যাংশন পর্যন্ত আপনারা ওয়েট করছেন যে কখন ইউএসএ আপনাদেরকে বিএনপির হয়েছে বিচার বহির্ভূত আপনারা টপ টায়ারের লিডারশিপ ফেল করছেন, আপনারা এটা স্বীকার করেন। আপনারা ফেল করছেন দেখেই আপনারা ফেল করছেন দেখেই নাহিদ ইসলামরা সামনে আসতে পেরেছে। না না, আমি বিরোধী দল হিসেবে আপনারা ফাংশন করতে পারেন, আপনারা ফেল করছেন, এটা স্বীকার করেন। এবং ফেল করে যখন মাঠটা তৈরি করে দেয়া, আপনি আমার কথা শেষ করার পর বলেন। শুনেন, আপনি তো কথা বলতে দিচ্ছেন না, আমার কথাটা শেষ করার বলেন। তো আপনারা এই যে ফেল করলেন, ফেল করার ফলেই তো এই যে আনকরা আমাদের মতো অপরিচিত ছেলেরা গণঅভ্যুত্থানের সামনে চলে আসলো। নাহিদ ইসলাম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এই মানুষগুলা কিভাবে সামনে আসলো? বিরোধী দল এই যে আপনি কথা বলতে দিচ্ছেন না, অস্বীকার আমারটা শেষ করার পর বলেন। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি বলতে বলেন। এত এই ফেল করলেন আপনারা, ফেল করার ফলেই কিন্তু এই যে ছাত্র জনতার মধ্য দিয়ে একটা আন্দোলন সফল হলো। এখন আপনারা সেটার একটা ভালো সুবিধা পাচ্ছেন, কারণ সাংগঠনিকভাবে আপনাদের তৃণমূলের নেতাকর্মীরা সাফার করছে, গুম খুন হয়েছে, এটা আমরা অবশ্যই এগ্রি করি। কিন্তু আপনাদের লিডারশিপের জায়গাটা ব্যর্থ হয়েছে দেখে আপনারা সেই জায়গাটা কখনো ওইভাবে আনতে পারেননি, এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেই সাপোর্টটা করেনি। যখন হলো আপনারা যে সুযোগটা পেলেন, আপনাদের লাইফ টাইম একটা অপরচুনিটি পেলেন, তারেক রহমান দেশে ফেরার সুযোগ পেলো, আপনাদের সালাউদ্দিন আহমেদ শিলং থেকে ফিরলো, ফেরার পরে আবার আপনারা বাংলাদেশের মানুষের সাথে যে বেইমানিটা করছেন, এটা আপনারা বারবার বলছেন যে 6 মাস, এটার কিন্তু মানে বাংলাদেশের মানুষ খুব বেশি সময় দিবে না। আপনারা ভারতে দেখে থাকবেন এই ককরোচ জনতা পার্টি একটা বিষয় নিয়ে কিভাবে ফুসে উঠেছিল। আমরা যদি এই বিষয়গুলোতে আপনারা যেভাবে আমাদেরকে চাচ্ছেন যে কুসুম কুসুম ভাবে আপনাদের সাথে আমরা বিরোধিতা করব, অল্প অল্প কথা বলবো, সুন্দর সম্পর্ক রাখবো, এই আমাকে একটু রাস্তা বানায় দেন, ওই আমাকে একটু তমক দেন, এই সুবিধা নিব, এটা ভেবে ভুল করবেন না। এখানে বাংলাদেশের জনতা এই তরুণদেরকে যেভাবে ম্যান্ডেট দিয়েছে, আমরা সেই সংস্কারের জন্যই লড়াই করব। আপনারা যে প্রতারণা করছেন বিএনপিকে, আমি কয়েকটা প্রোগ্রামে গেছি, সেখানে মানুষ বলতেছে বিএনপি একটা প্রতারক দল। সেই প্রতারণার জায়গা থেকে আপনারা যা প্রতারণা করলেন, এটার ফলাফল আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে ওভার কনফিডেন্স, আপনারা মনে করছেন যে আপনারা পুরো ধরাকে সরা জ্ঞান করে ফেলছেন। আপনি বলছেন না যে এতই সহজ বিএনপিকে সরানো, সেটা আপনি দেখেন। আচ্ছা, নিশ্চয়ই আপনিও দেখবেন, আমিও দেখব। বিএনপি বেইমানি করেছে, এই বেইমানির সংজ্ঞাটা কি, কোথায়, কার সাথে, কিভাবে পলিটিক্যালি বলছেন তো এক্সপ্লেইন করবেন। 70% মানুষের রায়কে আপনারা কিভাবে উড়িয়ে দিলেন? কেউ উড়িয়ে দেয়নি। আপনাকে কে বললো? বিএনপি বলেছে একবারও, অক্ষরে অক্ষরে বলেছে। আপনারা অতি নেন। অতি নেবে কেন? আপনি কি আইনের আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সংবিধান কোনোদিন পড়েছেন? কেন পড়বো না? পড়েন না। সেখানে কি বলা আছে? আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমি সেই সময়ে এই মিথ্যাটার সাথে এগ্রি করছিলাম, কারণ অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হিসেবে। কারণ জনগণ আপনাকে কিসে ভোট দিয়েছে? ম্যান্ডেটটা দিয়েছে কিসের দিয়েছে? সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়ে ওই কনস্টিটুয়েন্সির কথা বলবার জন্য। ভাই, একটা শপথ থাকা অবস্থায় আইনটা হচ্ছে, আপনি যদি দ্বিতীয় শপথ নেন, আপনার যে প্রথম শপথটা সেটা চলে যায়। একটু পড়েন না, ঠিক আছে, একটু পড়েন না আপনি, রিডিং। তাহলে আইনটা হচ্ছে কি, হোয়াট ইজ বলে কমন সেন্স, দ্যাট ইজ ল। এটা কিন্তু এমন কোনো কিছু না। হ্যাঁ, যে এই আপনারটাই আমি এগ্রি করছি, আপনারটাই আমি এগ্রি করছি। আপনারা সংবিধান অনেক বেশি বোঝেন, আপনার সালাউদ্দিন আহমেদ সংবিধান বিশেষজ্ঞ। তাইলে আপনারা এই নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন যখন এই রূপরেখাটা দিল, তাহলে কেন আপনারা এগ্রি করলেন? কেন তারেক রহমান গণভোটের জন্য ক্যাম্পেইন করলেন? জিয়াউর রহমানের হাতে তৈরি দল আমাদের দেশে। আপনারা উত্তর দিতে পারেন না, আপনারা বলবেন না। এত বেশি আপনার অত্যাচারের শিকার আর কেউ কোনোদিন হয়নি, কিন্তু সেই কথা ইতিহাসগুলাই বারবার বলেন। বর্তমানে আছেন যখন বলে বিএনপি প্রতারণা করেছে, হোয়াট ইউ মিন বাই দ্যাট? কি আমি বললাম, এটাই মিন করছি। কি প্রতারণা করেছে? আপনি যে সংবিধানের দোহাইটা দিচ্ছেন, আপনার তাহলে ইলেকশনের আগে প্রতারণা, এটার ডেফিনিশন আপনারা ঐক্যমত্য কমিশনের হোয়াট ইজ প্রতারণা কাকে বলে? গণভোটের গণরায়ের যে ম্যান্ডেটটা বাংলাদেশের মানুষ দিয়েছে, সেটাকে তো আপনারা উপেক্ষা করেছেন শুরুর থেকে। আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহাসচিব, যারা স্পোকস পারসন, সর্বোচ্চ নীতি নির্ধারক,
বারবার বলেছেন, সবাইকে বলেছেন যে আপনারা প্রত্যেকে গণভোটের পক্ষে রায় দিবেন, হ্যাঁ ভোট দিবেন। আপনি কি বলছেন এখন? আমি না 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 না, বলবো আপনি একটু শুনেন না, আমি শুনেছি। আপনি কি বলছেন, আমি একটু আগে আপনি কি বললেন, আবার এখন কি বলছেন? আমি তো ঠিকই এই যে বলেছি। সালাউদ্দিন আহমেদ আমরা একটু বলি আপনি কি বলছেন? আমি তো মানে আপনার কথা শুনে অবাক হয়ে এখানে অনেকগুলো কথা আসছে। বিশেষ করে আপনাদের শিরোনাম আজকে দিয়েছেন জি জামাত কতটা গণতান্ত্রিক দল। আসলে এটা দরকার ছিল দেওয়া, জামাত এবং বিএনপিকে কত গণতান্ত্রিক তাহলে ভালো হতো। মানে এখানে এক পেশে জামাতকে আপনি দোষারোপ করেছেন। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আবার আমরাও তো বলছি তারা ফেসিবাদের পথে হারছে। যদি এটা হতো জামাত এবং বিএনপি কত তাহলে জিনিসটা হলো ব্যালেন্স হতো। কিন্তু অনেকগুলো কথা আসছে, আমরা যখনই কোনো কোশ্চেন করি আসলে ওনারা আমাদের কোশ্চেনের যৌক্তিক জবাব না গিয়ে ওই পুরনো কিছু কথা বলেন, যে সব জায়গায় আমরা খেয়াল করছি। কোনো লজিক্যাল উত্তর দিবেন না। আমি যদি বলতে, আমি আপনাকে শুনেছি বলছি, দেখুন আপনারা খুব উত্তর দেন। রাষ্ট্রীয় যে জুলাই আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমার একটা বড় স্লোগান ছিল কি কোটা না মেধা, ঠিক না? যে মেধা মেধা। দেখুন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রিসেন্ট দলীয়করণে যে ফ্যাসিলিটি তার অব্যাহত রয়েছে। আমি পড়েছি নাই, চেয়ারম্যান বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের আব্দুল খালেক সাহেব, তিনি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। শামসুজ্জামান শুরু, চেয়ারম্যান বাংলাদেশ সিনিয়র খাদ্য কর্পোরেশন বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য। কাজী রনকুল ইসলাম টিপু, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বন ও পরিবেশ সম্পদ বিএনপি। জাকির সিদ্দিকী, চেয়ারম্যান বাংলাদেশ তাঁত বোর্ড সহসভাপতি যুবদল। বেনজির আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। মামুন হাসান, চেয়ারম্যান বাংলাদেশ জুট কর্পোরেশন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদল। মোহাম্মদ রাশিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড আন্তর্জাতিক সম্পাদক বিএনপি। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, চেয়ারম্যান বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন বন বিষয়ক সম্পাদক বিএনপি। এটিএম আব্দুল বারি এই list ড্যানি, শেষ হবে না। বললাম মানে এই যে বললাম, কি বলতে যাচ্ছেন লিস্ট মনে হয় শেষ হবে না। যাক এই যে বললাম, এটা তো করবে, তাদের two-thirds আমরা যে বললাম ফ্যাসিবাদী পথে হাঁটছে, তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করাই তো একটা ফ্যাসিবাদের বড় দৃষ্টান্ত। যেই দৃষ্টান্তটা আওয়ামী লীগ সরকার করেছে, হাসিনা করেছে, বিচার অঙ্গনে তার লোক, স্বায়ত্তশাসিত সব দুদক তার লোক, সব দিয়ে এটি যাতে একচ্ছত্র ক্ষমতা তিনি ব্যবহার করেছেন। আমরা সেই জায়গাটাই বলছি, রাষ্ট্র যদি গণভোট যদি সংস্কারটা না হয়, এই বিএনপি সেই পথে কিন্তু হাঁটবে। এমন নমুনা দেখতে পাচ্ছি আমরা। আপনি যদি সেই পথ থেকে বেরিয়ে না আসেন, আপনি যতই বলছেন, দেখুন বলে না যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করা হবে। কীভাবে পালন করবে অক্ষরে অক্ষরে? অলরেডি ওনারা তো উল্টো পথ হাঁটা শুরু করে দিয়েছেন। আপনি যখন সুপ্রিম কোর্ট সচিবালয় আপনি বাদ দিচ্ছেন, রাষ্ট্রপতি সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় সংসদে নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোটটি সাংবিধানিক ছিল না, বরং একটি অবৈধ আদেশের। এখন যদি আমি প্রশ্ন করি, 12ই নভেম্বর যেই গণ আদেশটা হলো, তো 13ই নভেম্বর সম্ভবত, তাহলে বিএনপি 3 মাস কেন এটাকে মানে অবৈধ বলে নাই বলুন তো আপনি? তা আপনি কি 3 মাস কি আপনি আইন অজ্ঞ ছিলেন, না আপনি আইনের ব্যাপারে আপনি কী ছিলেন? আমরা তো বলছি আইনজ্ঞ, মানে আইন বুঝেন। তো যে আদেশটা হলো 3 মাস আগে, 12ই তারিখে ইলেকশনের পরের দিন থেকে এই আদেশটা অবৈধ হয়ে গেল, তাহলে এই 3 মাস আদেশটা বৈধ ছিল কোন প্রক্রিয়া? জনাব সালাউদ্দিন কি জবাব দিবেন? আসলে সারা বছর বললেন সংস্কার, এখন যে সংস্কারটা সংশোধন হয়ে গেল, এই ব্যাখ্যা কীভাবে দেবেন? 17 বার যে বাংলাদেশের সংবিধান সংশোধন হলো, তাহলে এই সংশোধনের হাত ধরে তো ফ্যাসিবাদ আসছে। ফ্যাসিবাদকে ঠেকানো গিয়েছে? আমরা বলেছি সংবিধান সংশোধন প্রক্রিয়া দিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোকে, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ বন্ধ করা যাবে না, এখান থেকে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এই জন্যই জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে। দেখুন বাংলাদেশের সংবিধান পার্লামেন্টকে দিয়েছে হলো সংবিধান সংশোধন করার জন্য, ক্ষমতা দিয়েছে পার্লামেন্ট। এটি খুব সীমিত ক্ষমতা, আপনি চাইলেই এই ক্ষমতা দিয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। আমরা যেগুলো সংস্কার নিয়ে বলেছি, ক্ষমতা ভারসাম্য হতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সব জায়গায় আপনার নিরপেক্ষ লোক নিয়োগ হতে হবে, এগুলো সবই কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচারে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। যে আপনি এখন সংশোধন যদি করেন, ওটা মূল বলেন ও যাবে, আপনি এখন সংশোধন করলেন পার্লামেন্টে, হ্যাঁ সব ওকে হয়ে গেল, যখনই আবার যাবে এটা আদালতে যাবে, যেমন পরিণতি 5ম সংশোধন হয়েছে, 8ম ত্রয়োদশ একই পরিণতি হবে, বলে এটা অবৈধ। কারণ আপনার এই পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে পার্লামেন্ট তার 2/3 মেজরিটির বলে তিনি সংবিধানের কাঠামো পরিবর্তন করে দেবেন। মানে আলটিমেটলি বিএনপি চাচ্ছে এই সংশোধন বলে টলে দিয়ে মূলা জুলাই দিবে, একটু ক্ষমতা পাকাপোক্ত করবে, সব দলীয় লোক বসাবে, এরপরে তারা এবার আসবে যাবে, দেখেন আমরা এবং কেমন জিনিস। তা আমরা আসলে বোঝা যায় ওনাদের প্রথম দিন থেকে যে ভূমিকাটা উল্টো পথে হাঁটার। আমি মনে করি জামাতের আমির যৌক্তিক কথা বলেছেন, আমরা সংসদে দায়িত্বশীল বিরোধী দল,
এখনও কিন্তু 5 মাসে দেশে কোনো অবরোধ হয়নি, হরতালও হয়নি, ঠিক না? আমরা মনে করি দেশটাকে স্বাভাবিক পরিচালনা করা উচিত, এবং সেই স্বাভাবিক পরিচালনা করার ভিতরে মূল যে সংকটটা, আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই যারা এখানে বিএনপির আছেন, আচ্ছা এই সংস্কারটা মানে বিএনপির কি অসুবিধা? জনগণ মনে করে গণভোটের মধ্যে দিয়ে যদি সংস্কার প্রক্রিয়াটা সম্পন্ন হয়, দেশের কল্যাণ, জনগণের কল্যাণ, 18 কোটি মানুষের কল্যাণ। আর সেই গণভোটের জুলাই সনদের বিপরীতে গিয়ে যদি আপনি সংস্কারটা করেন, সেটা শুধুমাত্র বিএনপির কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে। যেন বুঝে গেছে সেটি। তার মানে বিএনপি তার দলীয় কল্যাণ, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, সবাইকে একটু চাপে রাখতে চায়, দেখে তার জন্য তারা চাচ্ছে না যদি এগুলো সংস্কার হয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে যে ক্ষমতাকে টেকসই করার, যেটা তারা করেছেন না, তার আগে এই যে কমিশনে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে দিলেন, মানে আপনি বাস্তবে সব সংস্কার বিরোধী কাজ শুরু করেছেন, আর মুখে বলছেন কি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এটা আমাদের বিশ্বাস করতে হবে? জি, এত দুর্বল না বিশ্বাসের জায়গা আমাদের? অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার প্রসঙ্গ ঘিরেই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনি আপনার কাছে আসবো আইনের বিষয়গুলো নিয়ে। যেমনটা অ্যাডভোকেট আতিকুর রহমান তিনিও একজন আইনজ্ঞ, তাই তিনি যেই বিষয়গুলো উত্থাপন করেছেন, বিএনপি 3 মাসে গণভোটকে কেন অবৈধ বলল না, গণভোটের মাধ্যমে সংস্কারে আসলে বিএনপির সমস্যা কোথায়, একটি বিরতি নিয়ে আপনার কাছে আসছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, বিরতির আগে অ্যাডভোকেট আতিকুর রহমান বলছিলেন, দুটি প্রসঙ্গ তুলেছেন, দুটি নিয়ে আপনার মতামত জানতে চাই। বিএনপি 3 মাসে আসলে নির্বাচনের আগে 3 মাসে গণভোটকে কেন অবৈধ বলল না, সেই সময় এখন এসে কেন সংসদে বলছে, সেই সাথে গণভোটের মাধ্যমে সংস্কারে বিএনপির আসলে সমস্যা কোথায়, মূল সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। দেখেন, গণভোট বা রেফারেন্ডাম এটা আমাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে আপনার সরকারের যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র সরকারের কোনো গুরুত্বপূর্ণ নীতি, সাংবিধানিক পরিবর্তন এসবের বেলায় সাধারণত হ্যাঁ বা না ভোটের মাধ্যমে অতীতেও হয়েছে গণভোট। অতীতে আপনার বাংলাদেশের ইতিহাসে 77 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়, 85-তে এইচ.এম. এরশাদ সাহেবের সময়, এবং আমাদের দেশনেত্রী 1991-তে। দেখেন 2011 সালে আওয়ামী লীগ কী করলো, তারা সংবিধানের যখন 15তম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান তো বাতিল করে দিল, যেমন তারা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাও বাতিল করে দিয়েছিল একটা আপনার দুরভিসন্ধি থেকে। 2024-এর যে রাজনৈতিক পট পরিবর্তন, গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর হাইকোর্টের যেই রায়টা সংবিধানের গণভোটের বিধান, এটা আবার কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন অন্যান্য জায়গাতেও আমরা গণভোট যখন দেখি, গণভোটের যেই সুবিধা, এটা রাষ্ট্রের সংবেদনশীল আর স্পর্শকাতর যেই বিষয়গুলো থাকে, সেগুলোতে সরাসরি জনমতের প্রতিফলন। তবে আইনের বিষয়টা কি জানেন, গণভোটটা এত গুরুত্বপূর্ণ যে এটাকে সংসদে আপনার মেজরিটি 2/3 ওপরে মেজরিটি নিয়েই কিন্তু আইনের মাধ্যমে, অর্ডিন্যান্স না, অর্ডিন্যান্সটা হচ্ছে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন। যেমন আমার ভাই জামাতের, উনি যেমন বলেছেন 133টা অর্ডিন্যান্স ইন্টারিম গভর্নমেন্টের সময় জারি করা হয়েছিল, আপনি জানেন। তার পরবর্তীতে যখন সংসদটা বসলো, সরকার গঠন করলো, তখন আমি বলি আপনাকে, তখন 98টা অর্ডিন্যান্স অ্যাজ ইট ইজ আপনার পাশ হয়ে গেল। অল্প কয়েকটা বিচারক নিয়োগ, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা এবং গুম প্রতিরোধ, পুলিশ, আমি একটু বলতে হবে, উনি বলেছে এগুলো আমাদের আপনার থেকে বলা হয়েছে, একটাও এগুলো যে ফর দ্য টাইম বিং যেটা এখন পাশ করেনি, কেন, আরও অধিকতর যাচাই বাছাই করার জন্য, আরও ভালোভাবে এটার যারা স্টেক হোল্ডার্স, গুম, মনে করেন গুমের যে আইনটা হবে, এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ, এটা যে বিলটা আনয়ন করা হবে, আসবে, মোটে তো 2টো অধিবেশন হয়েছে। দেখেন, জামাত সংসদে সংবিধান সংশোধনের জন্য যে কমিটিটা হলো, এই যে 2য় অধিবেশনে, সেই দিন জামাত কিন্তু ওয়াকআউট করলো, জামাতকে কিন্তু তাদের সদস্য দেয়া হবে, এই কথা বারবার বলা হচ্ছে আপনার সরকারি দল থেকে, কিন্তু তারা সেটা শুনলো না। এখন হয় কি যে আমি কিন্তু গণ অভ্যুত্থানকে, আমরা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ওন করি। আমাদের বিএনপির 422 জন, চট্টগ্রামের ওয়াসিম আকরাম সহ আমাদের বহু
তাজা প্রাণ ঝরে গেছে আমাদের 1400, যেটা বলেছে আমরা মনে করি সেই সংখ্যা আরো অনেক বেশি। দেখেন বিএনপি বেইমানি করে, এক মিনিট, প্রতারণা করেছে এই শব্দগুলো উচ্চারণ করবার আগে। হ্যাঁ, প্রতারণা। আমি শুধু আপনাকে বলি, জুলাই সনদ আপনি জানেন বিএনপি উইথ নোট অফ ডিসেন্স সাইন করেছিল না? যেই দিন, না এক মিনিট, সময় স্বল্পতা এক আছে, সেকেন্ড, জি। যেই দিন এটা ফাইনালি ফর্মালি সাইন হলো, এনসিপি তো সাইন করেছে অনেক পরে, অনেক পরে, কিন্তু আমরা যখন সাইন করতে গেছি তখন দেখা গেল কোনো নোট অফ ডিসেন্স সেখানে নেই, কিন্তু আমাদের দল থেকে তারপরও সেটা সই করেছে। কেন করেছিল? কিসের জন্য? জি জি এই সামনের দিকে নির্বাচন হোক, ঐক্যের মাধ্যমে দেশটা এগিয়ে যাক, এই সব জিনিসকে মাথায় রেখে। জি। কাজেই জি 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 এস এম সাইফ মুস্তাফিজ, এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রিন সিগন্যালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিটিং ও ঝটিকা মিছিল হয়েছে এবং তিনি উল্লেখ করেছেন 17 বছরের গুম খুন এগুলো কি বিএনপি ভুলে গিয়েছে কিনা। মনে রাখবেন, পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না। এই যে গ্রিন সিগন্যালের বিষয়ে বলা হচ্ছে, এটি নিয়ে এটা একটু দেখেন, জানতে আপনি চাই। দেখেন যে চুপ্পুর ব্যাপারে যে কথাগুলো আসছে, এখানেও তো মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে দায় মুক্তি দিয়ে দিচ্ছে যে তার ব্যাপারে কোনো মামলা টামলা করা যাবে না, বা তার প্রতি যে তার একটা আলাদা আস্থার একটা ব্যাপার বা আলাদা একটা প্রেম, একটা ভালোবাসা, আপনাদের যারা এমপি ছিল তো সেই সময় আসলে কেন শপথ নিয়েছিল? হ্যাঁ, সেটাই আমি বলছি। আপা একটু আগে বললো না যে এরা বিপ্লবী সরকার গঠন করলো না কেন, এরা সংবিধান ছুড়ে দিয়ে ফেললো না কেন? পারে নাই তো ওনাদের জন্য। এই ওনাদের মতো মুরব্বীরা আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বাধা দিছে। দেখেন, অভ্যুত্থানের পরে প্রধান স্টেক হোল্ডারের জায়গাটা বা তরুণরা সেখানে যা যা বলছিল সেই জায়গাটাতেই অনেক কিছু হয়ে যাচ্ছিল। এখন সে সময়ে তরুণরা মনে করেছিল যে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, অন্যান্য যে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তাদের মতামত নিয়ে সামনের দিক তাকাতে হবে, কারণ সে সময়ে আমাদের মতো কোনো বিভাজন আমরা চাচ্ছিলাম না। আপনারা একটা ছবি দেখে থাকবেন যে তারেক রহমান, তার মেয়ে, তারপরে নাহিদ ইসলাম, এরা হচ্ছে যে একটা গ্রুপ কল করে মিটিং করেছিল। সেই সময় সবগুলো প্রস্তাবনা দেওয়া হয়েছিল, চুপ্পুকে সরানোর ব্যাপারে বলা হয়েছিল, বিপ্লবী সরকার, জাতীয় সরকার গঠন করার কথা বলেছিল, কোনোটাই জনাব তারেক রহমান তারা মানেননি, এবং না মানার ফলেই এই সিচুয়েশনগুলো এসেছিল। এবং সিচুয়েশনগুলোর মধ্যে থেকেও এনসিপি বারবার দাবি করেছে যে চুপ্পুকে যেন অপসারণ করা হয়। এখন চুপ্পুকে আলাদা করে এখন লন্ডনে ট্রিটমেন্ট করানো, এই যে নতুন করে আবার 5 মাস 6 মাস পরে একটা নাটক করা, এগুলো তো সালাউদ্দিন আহমেদ যে তাদের প্রতি একটা সম্প্রীতি এবং তিনি কোনো আলাদা এজেন্ডা নিয়ে এসছে কিনা সেটা এখন বারবার আমাদেরকে ভাবাচ্ছে। জি এস এম সাইফ মুস্তাফিজ, আরেকটা কথা উল্লেখ করতে চাই, আপনাদের চ্যানেলে যেহেতু এসছে, আমার একটা মানে বলার ইচ্ছা ছিল যে আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাহেব, তো ওই যে উনার আমি দেখলাম যে যেই যতগুলা নিউজ আপনারা বের করছেন, উনার বট বাহিনীতে সেগুলো নাই করে ফেলা হচ্ছে, ভ্যানিশ করে ফেলা হচ্ছে, এবং বিএনপি এ ব্যাপারে কিন্তু একদম চুপ। মানে বিএনপির এরকম একজন মানে পাওয়ারফুল একটা প্রতিমন্ত্রী, যে দেখা যাচ্ছে যে তার মন্ত্রণালয়ের সব কাজ পরিবার দিয়ে করাচ্ছে, ব্যাপক লুটপাট হচ্ছে, সেগুলো যখন আপনারা অন রেকর্ড প্রচার করছেন, সেগুলো নিয়ে তারা কিছুই বলছে না। এবং আমি শিওর আমার মনে হয় যে আজকের এই ক্লিপটাও নাই হয়ে যেতে পারে। এবং আপা আমি শিওর না তিনি শামসুল আলমের বিষয়টা অ্যাড্রেস করেন না, শাহ আলমের অ্যাড্রেস করেন না, আমি শিওর না। মীর শাহে আলম ভাই যেহেতু বগুড়ার মতন একটা জেলায়, আপনি জানেন যে স্থানীয় রাজনীতিটা কিন্তু ভিন্ন রকম থাকে। একটা বড় রাজনৈতিক দল, সেখানে পদবঞ্চিত নেতা, সেখানে মনোক্ষুণ্ণ হওয়া, আমি যেই পদ চাই সেটা না দেওয়া, উনি যেই পদ চান সেটা পেয়ে যাওয়া, অনেক বিষয় থাকে এখানে। আপনার একটা বড় রাজনৈতিক দলের মধ্যে কখনো কখনো ভালো মন্দ এবং সেখানে কিছু সেটা নিয়ে আমাদের দল এই পর্যন্ত, বলি আপনাকে, এই পর্যন্ত আপনি দেখেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর আমাদের দলের ইন্টারনাল এবং এক্সটার্নাল যেই পদক্ষেপগুলো কিন্তু নেওয়া হয়েছে সাংগঠনিকভাবে। অনেক সময় আপনারা বাইরে সেটা হয়তো বা বোঝেনও না, কিন্তু আপনি দেখবেন যে শুধু কেবলমাত্র যে আপনার দল থেকে বহিষ্কার করা সেটা কিন্তু নয়, শাস্তিমূলক আরো অনেক ব্যবস্থা এর মধ্যে নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। জি, আমরা সেই প্রত্যাশা রাখি। নিশ্চয়ই অ্যাডভোকেট আতিকুর রহমান শেষ মুহূর্তে কিছু যুক্ত করবেন যে সংকটটা, এটা আমরা আগে অনুধাবন করতে পারছিলাম যে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে সংস্কারটা হবে না। এই জন্য আমরা বলছি আইনি ভিত্তি হয়েছে, আমরা বলছি গণভোট হয়েছে। দেখুন, আইনি ভিত্তি হওয়া, গণভোট হওয়া, মানুষের মতামত দেওয়া, যদি তারপরও এসে এখন আমাদেরকে সংস্কার না সংশোধনীয় কথা বলতে হয়, এর চেয়ে বড় দুর্ভাগ্যের হতে পারে না। কারণ আমরা দেখেছি 91 সালে এই কাজই হয়েছে। 3 জোটের রূপরেখা ছিল, কেয়ারটেকার সরকার, বিএনপি মানে নেয়, পরে আমরা বাধ্য হয়েছি আন্দোলন করার জন্য সেখানে, এবং তারা এটি গণভোটের পক্ষে মতামতও চেয়েছে। সব মিলে আসলে
আমার কাছে মনে হয় রাষ্ট্রটাকে স্বাভাবিক করা প্রয়োজন। এই যে আমাদের পক্ষ থেকে কথাগুলো বলা হচ্ছে, যদি বিএনপি আমাদের জুলাই তার যদি সংবিধান শপথটা নিয়ে নেয়, আমার কাছে মনে হচ্ছে কোনো সমস্যা থাকবে না। আর আমরা বিরোধী দল, আমরা সংস্কার পরিষদ, আমরা কোনো সংশোধন করতে চাই না, আমরা সেখানে যাই না। এই জন্য জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।